মেয়র পদ থেকে পদত্যাগ করছেন ফিরহাদ হাকিম। কলকাতার মেয়র পদ ছাড়ছেন ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফার ইচ্ছে প্রকাশ ফিরহাদের। ডিটেইলস জানবো সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সায়ন্ত, হঠাৎ এই ইচ্ছে প্রকাশ কেন ফিরহাদ হাকিমের? দেখো, কলকাতা পুরসভা সূত্রে খবর বেশ কিছু কারণ রয়েছে, যার মধ্যে অন্যতম কারণ কলকাতা পুরসভার মেয়রের কাছে বর্তমানে কোনো ফাইল আসছে না। যাবতীয় ফাইল যাচ্ছে পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডের কাছে। স্মিতা পাণ্ডে এখন কলকাতা পুরসভার যাবতীয় প্রশাসনিক কাজকর্ম দেখভাল করছেন। একই সঙ্গে ফিরহাদ হাকিমের মেয়র পরিষদের অন্যতম সদস্য তারক সিং পদত্যাগ করেছেন। একে একে কলকাতা পুরসভার কাউন্সিলররা গ্রেপ্তার হচ্ছেন। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আগামী কয়েকদিনের মধ্যেই বর্ষা ঢুকছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও একটা সমন্বয়ের অভাব দেখা দেবে, কাজের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে এবং সাংগঠনিক কাজের ক্ষেত্রে একাধিক সমস্যা মিলিয়ে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও তিনি মানসিক অশান্তিতে ভুগছেন। এই অবস্থায় তিনি দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্লিজ, কুণাল ঘোষ এই প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো আপনাদের। কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রীর কাছে বারবার ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সর্বশেষ দিন আমিও ছিলাম, কথা হয়, তিনি বলেন যে একটু ডিফাঙ্ক্ট হয়ে আছে, কাজ করা যাচ্ছে না। এবং আজকের নবান্নের যে প্রশাসনিক সভা, সেখানেও যে আলোচনা হয়েছে তাতে বলা হচ্ছে কলকাতা পুরসভা ডিফাঙ্ক্ট, কাজ করা যাচ্ছে না, ফলে কমিশনার এমএলএদের পরামর্শ নিয়ে কাজ করবে। অন্যদিকে ফিরহাদ হাকিম তিনি চাইছেন একটি সসম্মানে ইস্তফা দেয়ার। সব দিক বিবেচনা করে যখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের সুপ্রিম দলনেত্রীকে বলেছেন যে আমি সসম্মানে এক্সিট চাই, মমতা বন্দ্যোপাধ্যায় বারণও করেন, কিন্তু তিনি বলেন যে এটা ডিফাঙ্ক্ট করে রেখেছে। তো তাহলে কিভাবে এখানে থেকে লাভ কি? ফলে আজ মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বোচ্চ নেত্রী, সব দিক বিবেচনা করে যে ফিরহাদ হাকিমের সম্মান রক্ষা, কোনো অমর্যাদা যাতে না হয়, এবং একই সঙ্গে পুরসভাকে যে ডিফাঙ্ক্ট করে রেখে কমিশনারকে দিয়ে চালানোর চেষ্টা হচ্ছে, এর প্রেক্ষিতে তাকে মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার অনুমতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তারক সিং এর ইস্তফা প্রসঙ্গে ফিরহাদ হাকিম তার কি বক্তব্য ছিল শুনুন। বর্ষার আগে তারক সিং এমআইসি, এটা খুব গুরুত্বপূর্ণ মেয়র পরিষদ, তিনি আজকে পদত্যাগ করলেন। এটা আমি ঠিক জানা নেই, তবে আমরা একটা গ্রুপ, আমরা একসাথে কাজ করছি, যা করবো একসাথে করবো। কথা বলবো সায়ন্তর সঙ্গে। সায়ন্ত, গতকাল যখন ফিরহাদ হাকিমের বক্তব্য শুনতে চাওয়া হয় এই তারক সিং এর ইস্তফা প্রসঙ্গে, তখনই তিনি বলেছিলেন যে আমরা একসঙ্গে কাজ করছি, আমরা একটা টিম। অর্থাৎ এই যে ইস্তফা দেওয়ার যে বিষয়টা শুরু হয়েছে এবং ইস্তফা দেওয়া হচ্ছে, সেটাতেও কি তিনি রয়েছেন, সেটার কি একটা ইঙ্গিত দিয়েছিলেন? একদমই। দেখো, ইস্তফা যে তিনি দিচ্ছেন তার ইঙ্গিত শুধু গতকাল নয়, এর আগেও তিনি সাংবাদিকদের সঙ্গে বিভিন্নভাবে কথাবার্তায় কিন্তু নিজের ইচ্ছা প্রকাশ করেছিলেন। একই সঙ্গে কলকাতা পুরসভায় 4 মে অর্থাৎ 4 মে যে রেজাল্ট বেরিয়েছে নির্বাচনের, তারপর থেকে যে কলকাতা পুরসভার ডিফাঙ্ক্ট এবং সেরকমভাবে কলকাতা পুরসভা মেয়রের কাছে কোনো ফাইল যাচ্ছে না, সেটা কিন্তু প্রত্যেকেই জানে। কলকাতা পুরসভার এখন যাবতীয় কাজকর্ম পুরসভার কমিশনার দেখভাল করছে। সম্প্রতি যে অধিবেশন বিতর্ক হয়, সে অধিবেশন বিতর্কেও কলকাতা পুরসভার মেয়র কোথাও না কোথাও মনে করেছেন যে তাকে অপমান করা হয়েছে। এই সব বিতর্ক একসঙ্গে কাজ করছে তার ইস্তফা দেওয়ার পেছনে, এবং যে কারণে তিনি এবার সরাসরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। যদিও যেটা সূত্রের খবর, যেটা তিনি ঘনিষ্ঠ মহলে যেটা জানিয়েছেন ফিরহাদ হাকিম, যে মমতা বন্দ্যোপাধ্যায় আরও 2-3 দিন দেখতে বলেছেন এবং ফিরহাদ হাকিমও সেই বিষয়টা দেখছেন, ফাইলপত্র যা রয়েছে, কোনো পেন্ডিং কাজ রয়েছে কিনা, যাবতীয় কাজকর্ম দেখে কিন্তু তিনি ইস্তফা দেবেন। তবে সেটা কবে, সেটা কিন্তু আর 2 দিন, আর 24 ঘন্টা গেলেই বোঝা যাবে। তবে তিনি যে ইস্তফা দিচ্ছেন সে ব্যাপারে কিন্তু
নিশ্চিত, কারণ কলকাতা পুরসভা যে কাজকর্ম যেগুলো দেখার জন্য কিন্তু ইতিমধ্যেই অতীন ঘোষকে বলা হয়েছে। তবে অতীন ঘোষ মেয়র পদে বসছে না, এটা কনফার্ম নিশ্চিত। তবে বোর্ডের কি হবে, আদৌ নতুন কাউকে বসানো হবে দলের তরফে নাকি বোর্ড ভেঙে দেওয়া হবে, সেটা কিন্তু যাবতীয় নির্ভর করছে পুরসভার কমিশনার তথা রাজ্য প্রশাসনের ওপরে। সেক্ষেত্রে মেয়র যদি সই করে দেয় ইস্তফাপত্রে, কলকাতা পুরসভার কমিশনারের কি ক্ষমতা রয়েছে বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক বসিয়ে দেওয়ার? সেক্ষেত্রে স্মিতা পাণ্ডে নিজে বসবেন নাকি কাউকে বসানো হবে, সেটা কিন্তু রাজ্য প্রশাসন স্থির করবে। তবে সব মিলিয়ে কলকাতা পুরসভা কিন্তু অচল অবস্থা বজায় থাকলো। বেশ, সায়ন্তের সঙ্গে থাকো। উপদল নেতা সন্দীপন সাহা, তার কি বক্তব্য এই নিয়ে শোনাবো। আমি সাধুবাদ জানাই তাকে, তিনি পদত্যাগ করলেন। পুরো মেয়র পরিষদও ভেঙে গেল, আমিও মেয়র পরিষদের সদস্য ছিলাম। আর কোনো দায় নিতে হবে না আমাদেরকে, আমরা এবার মুক্তভাবে স্বচ্ছভাবে কাজ করব। মেয়র পদে ইস্তফা দিচ্ছেন ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র পদ ছাড়ছেন ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফার ইচ্ছে প্রকাশ ফিরহাদের। এতক্ষণ শুনছিলেন সায়ন্ত, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে ফিরহাদ হাকিম তিনি কাজ করতে পারছিলেন না এবং সেজন্যই তিনি তার পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছেন। নবান্নে প্রশাসনিক বৈঠকের পরই ইস্তফা দিচ্ছেন ফিরহাদ হাকিম, এমনটাই এখন অব্দি খবর পাওয়া যাচ্ছে। এবং গতকাল তার বক্তব্য আপনারা শুনলেন, যখন মেয়র পরিষদ যখন তিনি পদত্যাগ করবেন বলেছিলেন, তখনও তিনি একটা ইঙ্গিত দিয়েছিলেন যে তারা একসঙ্গেই কাজ করেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। সজল বাবু, মেয়র পদ থেকে পদত্যাগ করছেন ফিরহাদ হাকিম, তাকে প্রশ্ন করা হলে কেন তিনি পদত্যাগ করছেন জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন তিনি কাজ করতে পারছেন না, সব ফাইল চলে যাচ্ছে স্মিতা পাণ্ডের কাছে। তো উনি এতদিন থেকেই বা কি কাজ করেছেন? ফাইল চলে যাচ্ছে মানে ওনার দলের লোকেরা এক এক করে পদত্যাগ করে কমিশনারের হাতে দিয়ে আসছেন, সেই ফাইলগুলোর কথা বলছেন কিনা আমার জানা নেই। উনি কাকে নিয়ে দল চালাবেন, মানে একটা ওনার বডিটা চালাবেন, পুরসভাটা কাকে নিয়ে চালাবেন? ওনার এমআইসি পদত্যাগ করছেন, ওনার দলের বড় চেয়ারম্যানরা পদত্যাগ করছেন, কাউন্সিলররা দুর্নীতির অপরাধে জেলে যাচ্ছেন, ওনার দলের যারা অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান তারা এক এক করে ছেড়ে যাচ্ছেন। উনি কোথায় কাকে নিয়ে চালাবেন? ফাইল ওনার কাছে আসছে না, তো উনি অনশন করতে পারতেন, উনি অবস্থান করতে পারতেন, উনি আদালতে যেতে পারতেন। আসলে তা নয়, আসলে ব্যাপারটা হচ্ছে উনি একটা এক্সিট রুট খুঁজছিলেন। এই এক্সিট রুট দিয়ে বলুন বা এসকেপ রুট বলুন, সেটা দিয়ে উনি বেরিয়ে এসছেন। ওনার আগে ফাইল ওনার হাতে আগে ছিল। উনি একবার পুরসভায় দাঁড়িয়ে ঠিক হোক ভুল হোক তাই নিয়ে বিতর্ক আছে, উনি একবার পার্কিং নিয়ে উনি একটা ফতোয়া জারি করেছিলেন, একটা পার্কিং রুল জারি করেছিলেন, পার্কিং ফিজ নিয়ে করেছিলেন, একটা রুলিং দিয়েছিলেন। সেই পার্কিং রুলসটা, পার্কিং ফিজটা প্রত্যাহার করেছিল কুণাল ঘোষ, তার সঙ্গে পুরসভার কোনো সম্পর্ক নেই। সেদিন ফাইল কি কুণাল ঘোষের কাছে চলে গেছিল? আজে বাজে কথার কোনো যুক্তি নাই। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। একের পর এক আপডেট আসছে আমাদের কাছে। বেআইনি নির্মাণ মামলায় হাইকোর্টে স্বস্তি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কোন অংশ অবৈধ, লিপস অ্যান্ড বাউন্ডস সম্পত্তির কোন অংশ অবৈধ, 7 দিনের মধ্যে অভিষেক ও তার কোম্পানিকে জানানোর নির্দেশ। অভিষেকের বাড়ির কোথায় কোথায় কতটা বিচ্যুতি, পুরসভাকে 7 দিনের মধ্যে জানানোর নির্দেশ হাইকোর্টের। ডিটেলস জানবো শ্রাবন্তী থেকে। শ্রাবন্তী, দেখো, আমরা কিছুদিন আগেই দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং লিপস অ্যান্ড বাউন্সের আরেকটি বাড়ি, সমস্ত জায়গাতেই পুরসভার পক্ষ থেকে একটি করে নোটিশ পাঠানো হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার তীব্র বিরোধিতাও করেন। হাইকোর্টে তার মা লতা বন্দ্যোপাধ্যায় একটি মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কোথায় বিচ্যুতি রয়েছে, কোথায় সমস্যা রয়েছে, সেটাই জানতে চাওয়া হয়েছে। আগামী 7 দিনের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টে। তবে এই মামলায় যে ধরনের স্বস্তি ছিল যে এখনো পর্যন্ত আর এই মামলা যতদিন চলবে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারবে না পুরসভা, সেই ধরনের কোনো রকম নির্দেশ দেওয়া হয়নি। বাড়ির অবৈধ অংশ জেনে 2 সপ্তাহের মধ্যে জবাব দেবেন সম্পত্তির মালিকরা, ততদিন পর্যন্ত আলাদা করে কোনো রক্ষা কবচ দেয়নি কলকাতা হাইকোর্ট। ফলে কলকাতা পুরসভা যদি মনে করে সেক্ষেত্রে যে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারে বলেই খবর রয়েছে। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। আর একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদেরকে। অভিষেকের কালীঘাটের বাড়িতে ইডি নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ ইডি। 15 জুন সিজিওতে হাজিরার নির্দেশ। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, অভিষেকের কালীঘাটের বাড়িতে ইডি নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ ইডি। 15 জুন সিজিওতে হাজিরার নির্দেশ। আপনাদেরকে জানিয়ে রাখি, আজই ইডির টিম পৌঁছে গেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবং কালীঘাটের বাড়িতে গিয়ে ইডি নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ
ইডির 15 জন সিজিওতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এর আগে আপনারা জানেন যে সিআইডি টিম পৌঁছেছিল, যদিও সেটা বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে পৌঁছে গেছিল সিআইডির টিম। আর এবার আপনাদেরকে জানিয়ে রাখি, ইডির টিম নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তাকে নোটিশ দেওয়া হয়েছে। 15 জুন সিজিওতে হাজিরার নির্দেশ। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সুজয় থেকে একটু ডিটেলসে জানবো। সুজয়, দেখো, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কিছু সময় আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিয়ে গেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং আগামী 15 জুন তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। তার কারণ এই মামলায় আগে গ্রেফতার হওয়া সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, যিনি লিপস অ্যান্ড বাউন্ড সংস্থার অন্যতম ডিরেক্টর ছিলেন এবং সেই সংস্থাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও সিইও পদে রয়েছেন। সেই সংস্থা এবং সুজয় কৃষ্ণ ভদ্রের বয়ানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসছে এবং তার সুজয় কৃষ্ণ ভদ্রের যে কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়েছে সেখানেও বেশ কিছু জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারণ হয়েছিল বলে ইডি দাবি করছে। এবং যেহেতু সুজয় কৃষ্ণ ভদ্রের সেই ভয়ের কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়েছে সেই কারণেই, এবং সেটা তার কণ্ঠস্বরের নমুনা ম্যাচও করে গিয়েছে, তাই সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আসা নতুন কিছু তথ্য প্রমাণ, তার ভিত্তিতে তাকে আজকে তলব করা হলো। আমরা দেখলাম প্রথমে তার শান্তিনিকেতন বিল্ডিং যে বাড়ি, সেখানে তারা পৌঁছে গেলেন, নোটিশ দিলেন, নোটিশ দেওয়ার চেষ্টা করলেন, সেখানে ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পরবর্তীতে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বাড়ি, সেখানে তারা এসে পৌঁছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তারক্ষীদের জানান যে তারা ইডির মামলায় নোটিশ দিতে এসেছেন। পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের এক কর্মী সেই নোটিশ গ্রহণ করেছেন। আগামী 15 জুন তাকে হাজিরা দিতে বলা হয়েছে। তিনি হাজিরা দেন কিনা সেটাই দেন কিনা অবশ্যই সেদিকে নজর থাকবে। অনেক ধন্যবাদ তোমায়। এই প্রসঙ্গে কথা বলবো, আমাদের সঙ্গে আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক রয়েছেন নিউজ রুম থেকে। তন্ময়দা, অভিষেকের কালীঘাটের বাড়িতে ইডি নিয়োগ দুর্নীতি মামলায় আমরা জানি যে শুভেন্দু অধিকারী তিনি ক্ষমতায় আসার আগে বারবার করে বলেছিলেন যে একাধিক দুর্নীতির ফাইল খোলা হবে। ফাইল খুলতে শুরু হলো কি? দেখো, ফাইল খোলা তো শুরু হয়েই গেছে আগে, কিন্তু তারপরেও যে পরপর যে ঘটনাগুলো ঘটছে সেগুলোতেও কিন্তু কলকাতা পুলিশ, সিআইডি, অর্থাৎ পরপর যতগুলো উইংস রয়েছে, সিবিআই মামলায় জড়িয়ে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি এবার নিয়োগ দুর্নীতি মামলায় তাকে সমন দিল আজকে, এবং সেটা 15 জুন তাকে হাজিরা দিতে হবে। 3 নম্বর হচ্ছে সই জালিয়াতি কেলেঙ্কারি যেটা রয়েছে, TV9 বাংলা আমরা প্রথম পর্দাফাশ করেছিলাম সমস্ত ডকুমেন্টস নিয়ে। সেই মামলাতে কিন্তু কলকাতা পুলিশের যে তদন্ত, সেখান থেকে সিআইডি, এই সবটা মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িয়েছেন। এর আগে আরও কয়লা এবং অন্যান্য বিষয় নিয়েও সেখানে জড়িয়ে আছেন। সব মিলিয়ে নানা দিক থেকে নানা মামলায় এবং নানান এজেন্সি এই মুহূর্তে কিন্তু অভিষেকের বাড়িতে তারা যাতায়াত শুরু করে দিয়েছেন, সমন ধরাচ্ছেন। অর্থাৎ বলা চলে একটা গভীর সংকটের মধ্যে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুমি একটু আগে শুনলে শ্রাবন্তী বলল লিপস অ্যান্ড বাউন্সের যে বাড়ি, যে বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাস করেন, লিপস অ্যান্ড বাউন্স নামে সেই বাড়ি মালিকানা, তার ভিতরে বেআইনি নির্মাণ, অর্থাৎ বেআইনি নির্মাণ, সই জাল, নিয়োগ দুর্নীতি, কয়লা পাথর বালি, অন্যান্য দিকে আরও যে সমস্ত বিষয়গুলো রয়েছে, যেমন কাকুর কালীঘাটে কাকু যাকে বলা হয় সুজয় কৃষ্ণ ভদ্র, তার হচ্ছে যে গলার কণ্ঠস্বর নেওয়া হচ্ছে, সেখানে অভিষেকের নাম পাওয়া যাচ্ছে। সবটা মিলিয়ে কিন্তু একটা বলা চলে যে দুর্নীতির যে চক্রব্যূহ, তার মধ্যেই কিন্তু এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর পরপর বিভিন্ন তদন্তকারী এজেন্সি তাদের চিঠি ধরাচ্ছে বা বাড়িতে তদন্তের জন্য পৌঁছাচ্ছে, কিংবা তাকে সমন ধরিয়ে আসছে। বেশ, অনেক ধন্যবাদ তন্ময় তোমায়। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, যে খবরে এই মুহূর্তে নজর, যে কথা তন্ময় প্রামাণিক আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটরও জানাচ্ছিলেন যে অত্যন্ত চাপে রয়েছেন এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্তবাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কালীঘাটের বাড়িতে ইডি নিয়োগ দুর্নীতি মামলায় তাকে তলব করা হয়েছে, এমনটাই জানতে পারা যাচ্ছে। কতটা চাপ বাড়লো বলে আপনার মনে হয়? দেখুন, এর আগেও নিয়োগ দুর্নীতি মামলায় বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসেছে। বিশেষ করে কালীঘাটের কাকুকে যখন তদন্তে নেওয়া হয়, সেই তদন্তে তার যে ভয়েস রেকর্ড পাওয়া যায়, সেই ভয়েস রেকর্ডে অভিষেক বলে একজনের কথা উঠে এসেছে, তিনি সেই বিষয়ে কথা উঠেছে তার রিক্রুটমেন্টে, এবং সেখানে এটা বলা হয়েছে পার্থ খুব লোভী, পার্থকে এত দিতে হবে। তো স্বাভাবিকভাবে এখন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় না অন্য কোন অভিষেক, সেটা তদন্ত সাপেক্ষ। তদন্ত হচ্ছে, তার জন্য ইডি ডেকে পাঠিয়েছে তাকে। এখন অন্য কোন কারণে কিভাবে কি জন্য ডেকে পাঠিয়েছে সেটা ইডি বলতে পারবে, কিন্তু এটা এই বিষয়ে কোনো ডাউট নেই যে বারবার আমরা নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার কথা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের মুখে শুনেছি, বিভিন্ন লোকের মুখে শুনেছি। অতএব তাকে জেরা করাটা একান্ত আবশ্যক। বেশ, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে কথা বলার জন্য কথা বলছিলাম সুকান্ত মজুমদারের সঙ্গে।
এবার অভিষেকের শান্তিনিকেতনের বিল্ডিং এর সামনে থেকেও সরল নিরাপত্তা। শান্তিনিকেতন বিল্ডিং এর সামনে থেকে নিরাপত্তা সরালো কালীঘাট থানা। পালাবদলের পরই অভিষেকের বাড়ির সামনে থেকে নিরাপত্তার বহর তুলে নেয় সরকার। প্রহরায় ছিল এক ইন্সপেক্টরের নেতৃত্বে কয়েকজন পুলিশ কর্মী। সেই ফোর্সও তুলে নিল কালীঘাট থানা। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা কাটছাঁট আগেই করা হয়েছিল, আর এবার হরিশ মুখার্জি রোডের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হিসেবে পরিচিত এই যে শান্তিনিকেতনের বিল্ডিংয়ের বাইরের পুলিশি যে নিরাপত্তা, সেটাও সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হলো। একেবারেই আমরা যেটা দেখেছিলাম যে নির্বাচন পরবর্তী সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আগে থেকে যে জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি পেতেন, যার বহর ছিল তার থেকেও আরও বেশি, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু কাটছাঁট করা হয়েছিল। এমনকি সেই নিরাপত্তা কমিয়ে দেওয়া হলেও এই হরিশ মুখার্জি রোডের তার এই বাড়ির বাইরে একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারের নেতৃত্বে পুলিশের একটা টিম, যেখানে মহিলা পুলিশ অফিসাররাও থাকতেন, তাদের কিন্তু নিরাপত্তার জন্য মোতায়েন করে রাখা হতো। এমনকি বাড়ির বাইরের দুপাশে এই যে দুটো কিয়ক্স দেখা যাচ্ছে, এখানেও কিন্তু পুলিশ কর্মীরা কর্তব্যরত অবস্থায় থাকতেন। কিন্তু সেই পুলিশি যে নিরাপত্তা ব্যবস্থা, সেটাও সম্পূর্ণরূপে লালবাজারের তরফ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আর সেই ছবি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি 188A হরিশ মুখার্জি রোডের সামনে থাকা এই যে শান্তিনিকেতন বিল্ডিং, সেই বিল্ডিংয়ের বাইরে কোথাও কোনো রকম কোনো পুলিশ কর্মীদের উপস্থিতি নেই। এমনকি বাড়ির দুদিকে, ডান দিকে এবং বাদিকে যে দুটি কিয়ক্স রয়েছে, সেই কিয়ক্সগুলো কিন্তু সম্পূর্ণ শূন্য অবস্থাতে, ফাঁকা অবস্থাতে রয়েছে। এমনটাই কিন্তু আমরা লালবাজারের তরফ থেকে যেটা জানতে পারছি, যে এই বাড়ির বাইরে এতদিন পর্যন্ত যে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা ছিল, সেটা সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ক্যামেরায় সুদীপ গুসাইতের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।